আজ আমরা কথা বলতে চলেছি এমন একজন মার্শাল আর্টস মাস্টারকে নিয়ে, যিনি তার দক্ষতা আর সাহস দিয়ে পুরো দুনিয়াকে অবাক করে দিয়েছিলেন। আর হ্যাঁ, এটাই সেই মহান গুরু যিনি নিজ হাতে কিংবদন্তি ব্রুস লিকে ট্রেনিং দিয়েছিলেন। এই ছবির নামও তার নাম অনুসারে রাখা হয়েছে, ইপ ম্যান। তিনি সেই ব্যক্তি যিনি জাপানি সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করেছিলেন এবং নিজের মার্শাল আর্টের সম্মানকে সবার সামনে প্রতিষ্ঠিত করেছিলেন। তবে চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। ছবি শুরু হয় চীনের এক জায়গা ফোশান থেকে। 1930 সালের দিকে এই জায়গাটা মার্শাল আর্টসের জন্য বেশ বিখ্যাত ছিল। আমরা দেখি কয়েকজন কাংফু মাস্টার তাদের ছাত্রদের ট্রেনিং দিচ্ছেন। এই সময় ইপম্যানকে দেখা যায় ডিনার টেবিলে বসে থাকতে। ঠিক তখনই একজন লোক এসে তাকে জানায় যে একজন কাংফু মাস্টার তার সঙ্গে দেখা করতে চান। এই মাস্টারের নাম মাস্টার লিয়াও। তিনি সদ্য ফোশানে নিজের কুংফু স্কুল খুলেছেন আর তিনি ইপম্যানের সঙ্গে অনুশীলন করতে চান, কারণ ইপম্যান নিজেই খুব প্রসিদ্ধ উইনচাং মাস্টার। ইপম্যান প্রথমে নরমভাবে না করে দেন, কিন্তু লিয়াও জোর করে বলেন যে লোকচক্ষুর আড়ালে নির্জনে একটা ফ্রেন্ডলি লড়াই হয়ে যাক, যাতে ইপম্যান হারলেও কেউ জানতে পারবে না। ইপম্যান রাজি হন, শুধু বলেন তিনি আগে লাঞ্চ শেষ করবেন। তার স্ত্রীও টেবিলে বসেছিলেন। লাঞ্চ শেষ হওয়ার পরও লিয়াও স্ন্যাক খেয়ে যাচ্ছিলেন আর ইপম্যান শান্তভাবে সিগারেট টানছিলেন। তারপর লড়াই শুরু হয় আর ইপম্যানের অবিশ্বাস্য দক্ষতার সামনে লিয়াও হেরে যান। এক কিশোর ইউয়ান, যে একটা ঘুড়ি লোটার চেষ্টা করছিল, পুরো ঘটনাটা দেখে ফেলে। মাস্টার লিয়াও ইপম্যানকে বলেন যেন এই হারের কথা কাউকে না বলা হয়, আর ইপম্যান তা মেনে নেন। কিছুক্ষণ পরে এক রেস্টুরেন্টে ইউয়ান তার বন্ধুদের গর্ব করে বলছিল যে সে নিজের চোখে দেখেছে কিভাবে মাস্টার ইপম্যান মাস্টার লিয়াওকে হারিয়ে দিয়েছেন। ঠিক তখনই ইপম্যানও সেখানে তার ব্যবসায়িক সঙ্গীর সাথে দেখা করতে আসেন। লিয়াও খবর পেয়ে তাড়াহুড়ো করে রেস্টুরেন্টে পৌঁছে তিনি ইপম্যানকে বকাঝকা শুরু করেন, কিন্তু ইয়নের বড় ভাই ও রেস্টুরেন্টের মালিক লিন দুজনকেই আলাদা করে দেন। তারপর সেখানে একজন পুলিশ আসে যার নাম লি ঝাও। তিনি সবাইকে শান্ত থাকতে বলেন। তিনি কংফুকে পুরনো এবং অপ্রয়োজনীয় ভেবে নিজের বন্দুক দেখান, কিন্তু ইপম্যান সঙ্গে সঙ্গেই বন্দুকের ট্রিগার আটকে দেন এবং সিলিন্ডারটা ঠেলে লি ঝাওকে চমকে দেন। ইপম্যান শান্তভাবে বলেন, কংফু শব্দ করে, কিন্তু তার মানে এই নয় যে আমরা গুন্ডা। বাড়ি ফিরে ইপম্যান তার ব্যবসায়িক পার্টনার চিউকে কিছু টাকা দেন যাতে তিনি একটি কটন ফ্যাক্টরি খুলতে পারেন। ইপম্যানও তার সঙ্গে সেখানে যান। ঠিক তখনই লিন আসে এবং তার নতুন কংফু টেকনিক দেখাতে চান। এদিকে ইপম্যানের স্ত্রী তার ছেলেকে নিয়ে পাশে দাঁড়িয়ে থাকেন, কিন্তু ইপম্যান অনুশীলনে এতটাই ব্যস্ত থাকেন যে ছেলেটির দিকে তাকাতেও পারেন না। এতে তার স্ত্রী রেগে যান এবং বলেন, তোমার ছেলের সঙ্গে কিছুটা সময় কাটানো উচিত। একদিন ফোশানে বাইরে থেকে কিছু লোক আসে, যাদের নেতা ছিল জিন শান জাও নামের এক লোক। এই দলটি ফোশানের সব কাংফু মাস্টারকে চ্যালেঞ্জ করে এবং সবাইকে হারিয়ে দেয়। জিন ও তার লোকেরা উদযাপন শুরু করে, কিন্তু এক দোকানদার এসে বলে, অতিরিক্ত গর্দে ভেসো না। জিনের সামনে যখন ইপম্যানের নাম নেওয়া হয়, সে সঙ্গে সঙ্গেই তাদের বাড়িতে যায় এবং লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। ইপম্যান শান্তভাবে না করে দেন। তার স্ত্রীও ওই লোকদের বকাঝকা করেন। জিন ভাবতে থাকে যে ইপম্যান তার স্ত্রীকে ভয় পেয়ে লড়াই এড়িয়ে যাচ্ছেন, কিন্তু শেষে ইপম্যান চ্যালেঞ্জ গ্রহণ করেন। এরপর শুরু হয় এক রোমাঞ্চকর লড়াই। ইপম্যানের প্রতিটি মুভ দেখে জিন হতবাক হয়ে যায়। জিনের এক লোক তাকে তলোয়ার দেয়, কিন্তু ইপম্যান শুধুমাত্র একটি ফেদার ডাস্টার দিয়ে লড়াই করেন এবং জিনকে হারিয়ে দেন। এরপর ফোশানের লোকেরা ইপম্যানকে আরও বেশি সম্মান করতে থাকে। বাজারে গেলে তাকে অনেকে বিনামূল্যে জিনিসও দিত, কৃতজ্ঞতার চিহ্ন হিসেবে। কিন্তু বন্ধুরা, এই সুন্দর সময় শেষ হয়ে যায় 1937 সালে, যখন জাপান চীনকে আক্রমণ করে। মানুষ অনাহারে মরতে থাকে এবং ফোশানও জাপানিদের দখলে চলে যায়। 1938 সালে জাপানি সেনারা ফোশানের অনেক ভবন ও প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়। ইপম্যানের বাড়িটিও দখল করে সেটাকে নিজেদের হেডকোয়ার্টার বানিয়ে ফেলে। তবুও ইপম্যান চুপচাপ নিজের জীবন চালিয়ে যাচ্ছিলেন আর তার স্ত্রী সব সময় তার পাশে ছিলেন। একদিন বাজারে যাওয়ার সময়
সময় চিউ তাকে তার ফ্যাক্টরিতে ডাকেন, যেটা তখনও চালু ছিল, এবং ইপম্যানকে একটি চাকরির প্রস্তাব দেন, কারণ এই ফ্যাক্টরি চালু করতে ইপম্যানই তাকে টাকা দিয়েছিলেন। কিন্তু ইপম্যান শান্তভাবে প্রস্তাব ফিরিয়ে দেন। তিনি বলেন, আমি কারো ওপর নির্ভর হয়ে থাকতে চাই না। একদিন ইপম্যান তার অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ তৈরি করেন। তার স্ত্রী সবসময় খাবারের অভাব নিয়ে চিন্তিত থাকতেন, কিন্তু ইপম্যান তাকে বোঝান যে তিনি কোনো না কোনো কাজ খুঁজে নেবেন। শুরুর দিকে তার জন্য কাজ পাওয়া কঠিন হয়ে পড়ে, কিন্তু শেষে তিনি এক কাজ পেয়ে যান। একদিন বিরতির সময় ইপম্যান একটু খাবার নিজের পকেটে রেখে দেন। এটা দেখে মাস্টার লিন ইপম্যানকে নিজের খাবার অফার করেন। এই ছোট কথোপকথনের সময় লিন ইপম্যানকে বলেন যে আগের ঘটনার পর তার ভাই আর কখনো ফিরে আসেনি, আর সে চায় যে সে ইপম্যানের সামনে তার ভাইয়ের কাছে ক্ষমা চাইবে। ঠিক তখনই জাপানি সেনাবাহিনী সেখানে আসে, আর লিঝাও তাদের অনুবাদক হিসেবে কাজ করছিল। জাপানি জেনারেল মিউরা শুনেছিল যে ফোশানের মানুষ কমফুতে খুব দক্ষ, তাই তিনি তাদেরকে ক্যারাটে ফাইটারদের বিরুদ্ধে এক টুর্নামেন্টে অংশ নিতে ডাকেন। যদি ফোশানের যোদ্ধারা জিতে যায় তবে তাদের পুরস্কার হিসেবে চাল দেওয়া হবে। সবাই এতে খুশি হয়, কিন্তু ইপম্যানের মনে সন্দেহ জাগে। কিছুক্ষণ পরে টুর্নামেন্ট এরিনায় লিয়াও একটি ফাইট জিতে যায় এবং কিছু চাল নিয়ে ফিরে আসে। জেনারেল মিউরা এরিনায় এসে 3 জন ফোশান ফাইটারের সঙ্গে একসঙ্গে লড়তে চান। লড়াই শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মিউরা 3 জনকেই এক আঘাতে ফেলে দেয় এবং বেশিরভাগ মানুষ সরে দাঁড়ায়, কিন্তু লিন দাঁড়িয়ে থেকে লড়াই করে। মিউরা লিনকে আক্রমণ করে এবং মাটিতে ফেলে দেয় এবং তাকে মারতে থাকে যতক্ষণ না তার মুখ থেকে রক্ত বের হয়। পরের দিন ইপম্যান কাজ করতে করতে একটি টিনের বাক্স খুঁজে পান এবং তাতে খাবার রাখেন। বিরতির সময় লিঝাও আবার আসে এবং ফোশানের শ্রমিকদের আরেকটি টুর্নামেন্টে অংশ নিতে আমন্ত্রণ জানায়। ইপম্যান লিন সম্পর্কে জানতে চান, কিন্তু লিঝাও তা উপেক্ষা করে। এরিনায় লিয়াও আবার একবার লড়াইয়ের অনুরোধ করে, কিন্তু এবার হেরে গিয়ে আত্মসমর্পণ করে। হঠাৎ কর্নেল সাতো তার মাথায় গুলি করে এবং বলে হেরে যাওয়া মানুষ কোনো পুরস্কার পাবে না। এটা দেখে ইপম্যান প্রচণ্ড রেগে যান। মিউরাও কর্নেলকে বলে যে এটা কেবল একটি টুর্নামেন্ট, এখানে গুলি করার কথা নয়। টুর্নামেন্ট আবার শুরু হয়। ইপম্যান লিঝাওকে চিৎকার করে জানান যে তিনি লড়াই করতে চান। তিনি একসাথে 10 জনের সঙ্গে লড়বেন। লিঝাও প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু জেনারেল মিউরা এতে সম্মতি দেন। লড়াই শুরু হয় এবং ইপম্যান একে একে সবাইকে হারিয়ে দেন। জেনারেল মিউরা বিস্মিত হয়ে যান। লড়াইয়ের শেষে মিউরা ইপম্যানকে চাল দিতে বলেন, কিন্তু ইপম্যান নিতে অস্বীকার করেন, বরং লিওয়ের রক্ত লেগে থাকা চালের ব্যাগটি লিওয়ের পরিবারকে দিয়ে দেন। তখন লিঝাও ইপম্যানকে সতর্ক করে বলেন যে তিনি জাপানি সেনার সঙ্গে সাবধানে থাকুন, কিন্তু ইপম্যান তাকে চড় মেরে বলেন, তুমি চীনা হয়েও জাপানিদের দিক নিচ্ছ, তুমি একজন বিশ্বাসঘাতক। লিঝাও এতে রেগে গিয়ে বলে যে সে শুধু একজন অনুবাদক আর মানুষের মৃত্যুর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এভাবেই ইপম্যান একজন নায়কের মতো বাড়ি ফিরে আসেন। কিছুক্ষণ পর আমরা দেখি জিন রাস্তায় একটি জাপানি আর্মি ট্রাক থামিয়ে সেটিকে ছিনতাই করে নেয়। তারপর সে কটন ফ্যাক্টরিতে যায় শ্রমিকদের ব্ল্যাকমেল করতে, কিন্তু সেখানে দেওয়ার মতো কিছুই না থাকায় জিন রেগে গিয়ে সবাইকে মারতে শুরু করে। এটা দেখে ফ্যাক্টরির মালিক চিউ ইপম্যানের কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু তখন পর্যন্ত জিন সেখান থেকে চলে গেছে এবং বলেছে সে আবার ফিরে আসবে। ফ্যাক্টরির সবাই ইপম্যানকে অনুরোধ করে যে তিনি যেন তাদেরকে উইংচাং শেখান। ইপম্যান হেসে রাজি হয়ে যান এবং সবাইকে উইংচাং শেখাতে শুরু করেন। কিছুক্ষণ পরে ইপম্যান তার ছেলের সঙ্গে খেলছিলেন, তখনই লিঝাও আসে। সে ইপম্যানকে জানায় যে জেনারেল মিউরা তাকে লড়াইয়ের জন্য ডাকছে। এরপর জেনারেল মিউরার সহকারী সাতো সেখানে আসে। ইপম্যানের স্ত্রীর সৌন্দর্য দেখে সাতো তাকে নিয়ে যেতে চায়। ইপম্যান রাগে সাতো এবং তার লোকজনের ওপর আক্রমণ করেন এবং তাদের অচেতন করে দেন। ঘটনাটি দেখে লিঝাও ভয় পেয়ে ইপম্যান এবং তার পরিবারকে বলে যে তারা যেন কোনো নিরাপদ জায়গায় লুকিয়ে থাকে। এর কিছু পর সাতো লিঝাওকে প্রচণ্ড মারধর করে, কারণ সে ইপম্যানকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। জেনারেল মিউরা ঘোষণা করে যে সে পুরো সেনাবাহিনীকে পাঠাবে ইপম্যানকে খুঁজতে। লিঝাও বাড়ি ফিরে ইপম্যানের সঙ্গে দেখা করে এবং তার পরিবারকে লুকিয়ে রাখার জন্য ধন্যবাদ জানায়। এদিকে জিন আর তার লোকেরা কটন ফ্যাক্টরিতে আবার আসে, কিন্তু এবার ফ্যাক্টরির শ্রমিকরা প্রস্তুত থাকে এবং লড়াই শুরু হয়। ইপম্যানও এসে সে লড়াইয়ে সাহায্য করেন। জিন ও তার লোকেরা শেষে হার মেনে সেখান থেকে পালিয়ে যায়। রাতে লিঝাও দৌড়ে ইপম্যানের কাছে এসে বলে তিনি যেন কটন ফ্যাক্টরিতে না যান, কারণ জেনারেল মিউরা সেখানে
আসছেন। কিন্তু সাতো ইতিমধ্যেই ফ্যাক্টরির মালিক চিউকে নির্যাতন করছিল ইপম্যানকে খুঁজে বের করার জন্য। ঠিক তখনই ইপম্যান নিজেই এরিনায় এসে আত্মসমর্পণ করেন। সাতো তাকে মারতে শুরু করেন, কিন্তু জেনারেল মিউরা তাকে থামিয়ে দেন এবং ইপম্যানকে বলেন জাপানি সেনাবাহিনীকে কংফু শেখাতে। ইপম্যান অস্বীকার করেন এবং জেনারেল মিউরাকেই লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করেন। জেনারেল মিউরা তার লোকদের ইপম্যানকে গ্রেফতার করতে বলেন। পরে জেনারেল মিউরা নিজে ইপম্যানের কাছে খাবার নিয়ে আসে এবং অনুরোধ করে যে লড়াইটি যেন জনসমক্ষে হয়, যাতে সবাই দেখতে পায় যে জাপানি ক্যারাটে চীনা কংফুর চেয়ে অনেক বেশি শক্তিশালী। ইপম্যান খাবার ফিরিয়ে দেন এবং কিছুই বলেন না। পরের দিন ইপম্যান এবং জেনারেল মিউরার মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। ইপম্যান একের পর এক আঘাতে মিউরাকে পরাস্ত করতে থাকেন এবং শেষে জেনারেল মিউরাকে হারিয়ে দেন। ফুশনের মানুষ আনন্দে চিৎকার করতে থাকে, কিন্তু হঠাৎই সাতো ইপম্যানকে গুলি করে দেয়। ইপম্যান আহত হয়ে মাটিতে পড়ে যান। সবাই তার দিকে দৌড়ে যায়। লিঝাও সাতোর বন্দুক কেড়ে নিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। ইপম্যানের স্ত্রী এবং অন্য সকলেই তার পাশে ছুটে আসেন এবং শেষমেশ ইপম্যান তার বন্ধু চিউয়ের সাহায্য নিয়ে তার পরিবারকে নিয়ে ফুশান থেকে বেরিয়ে যান। আর এভাবেই এই চলচ্চিত্র সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।